আজ আমরা রবার্ট গ্যালব্রেথের লেখা দ্য হলমার্কড ম্যান বইটার গভীরে যাব। কর্মোরান স্ট্রাইক আর রবিন অ্যালাকট জুটির এই কেসটা শুধু জটিলই না, তাদের ব্যক্তিগত জীবনকেও বেশ নাড়িয়ে দেয়। একদম। গল্পটা শুরু হচ্ছে যখন স্ট্রাইক তার চাচার অন্ত্যেষ্টিক্রিয়া সেরে ফিরেছেন। মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ির স্মৃতি, মনটাও বেশ ভারাক্রান্ত, আর ঠিক সেই সময়ে একটা নতুন কেস আসে। হ্যাঁ, একটা অদ্ভুত ক্লায়েন্ট ডেসিমা মুলেন্স, সে চায় স্ট্রাইক প্রমাণ করুক যে একটা সিলভার শপে খুন হওয়া লোকটা, মানে পুলিশ যাকে জেসন নোলস বলে শনাক্ত করেছে, সে আসলে তার নিখোঁজ প্রেমিক রুপার্ট ফ্লিটউড। বেশ নাটকীয় আবদার কিন্তু। তা তো বটেই, কারণ পুলিশ তো একরকম নিশ্চিত করেই ফেলেছে পরিচয়টা। অন্যদিকে রবিনও তখন ব্যক্তিগত ঝড় সামলাচ্ছে। হাসপাতালে রিকভার করছে একটা একটপিক প্রেগন্যান্সির পর, যার কারণটা মার্ফির সাথে তার সম্পর্কের দিকেই ইঙ্গিত করে। উফ, তার ওপর পুরনো কাল্ট কেসের দুঃস্বপ্ন, মিডিয়ার নজরদারি, সব মিলিয়ে সেও বেশ বিপর্যস্ত, তাই না? ঠিক। আর স্ট্রাইক প্রথমেই কেসটা নিতে একটু কিন্তু করছিল, মনে আছে? ডেসিমা আর রুপার্ট দুজনেই এমন কিছু লোকের সাথে যুক্ত যাদের সাথে স্ট্রাইকের পুরনো তিক্ত সম্পর্ক আছে। হ্যাঁ, যেমন শার্লটের সৎ ভাই বা ডেসিমার নিজের ভাই ভ্যালেন্টাইন লংকাস্টার। এদের নাম শুনলেই তো স্ট্রাইকের মেজাজ বিগড়ে যায়। কিন্তু রবিনই তখন বুদ্ধিটা দেয়, বলে পুলিশ নোলসের পরিচয় নিয়ে সত্যি কতটা নিশ্চিত সেটা একবার যাচাই করে দেখতে। আর মার্ফির মাধ্যমে স্ট্রাইক জানতে পারে পুলিশ ঠিক 100% নিশ্চিত নয়। ও আচ্ছা, ব্যাস কেস নেওয়ার একটা কারণ পাওয়া গেল। আর হয়তো কিছুটা রবিনের সাথে আবার একসাথে কাজ করার সুযোগটাও তাকে টানছিল, কি বলো? হতেই পারে। তো তদন্ত শুরু হলো। ওরা গেল সেই সিলভার শপে। র্যামসে সিলভার মালিক কেন্থ র্যামসে বেশ জোর গলায় বললেন মৃতদেহটা নোলসেরই, ফ্লিটউডের হতেই পারে না। কিন্তু র্যামসের একটা অদ্ভুত তথ্যও তো দিল। ওই যে খুন হওয়ার লোকটা উইলিয়াম রাইট নামে যে কাজ করছিল, সে নাকি দোকানের কম্পিউটার থেকে অ্যাবিউজড অ্যান্ড অ্যাকিউজড বলে একটা ওয়েবসাইটে ঢুকেছিল। এটা কেমন যেন খটকার মতো, তাই না? ঠিক। আর দোকানের সিকিউরিটিও খুব পুরনো ধাঁচের, পুরনো কিপ্যাড, ক্যামেরা, এসব। এদিকে রবিন রাইটের অন্য সম্ভাব্য পরিচয় খোঁজার চেষ্টা করছে। হ্যাঁ, যেমন নিখোঁজ প্রাক্তন সেনা নীল স্যাম্পেল আর ওই আয়রন ব্রিজের টাইলার পাওয়েল, এই নামগুলো উঠে আসে। তদন্তটা বেশ জট পাকাতে শুরু করে আর কি। শুধু তাই না, অনলাইন কমেন্টে আবার এই কেসের তদন্তকারী অফিসার, ডিসিআই ট্রুম্যান আর ফ্রি ম্যাসনদের মধ্যে একটা যোগ সাজসের গুজব ছড়ায়। স্ট্রাইক এটা খতিয়ে দেখতে চাইলেও রবিন তার প্রেমিক মার্ফির কথা ভেবে আপত্তি জানায়। ও, এখানেই তাদের মধ্যেকার টানাপোড়েনটা বেশ স্পষ্ট হয়ে ওঠে, তাই তো? একদম। আর স্ট্রাইকের অতীত, শার্লটের সুইসাইড নোটের প্রসঙ্গ উঠতেই রবিন বেশ অস্বস্তিতে পড়ে। বোঝা যায় স্ট্রাইকের প্রতি ওর অনুভূতি আর মার্ফির সাথে সম্পর্ক তৈরির চেষ্টার মধ্যে একটা দোটামে চলছে। এই ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যেই কিন্তু একটা পেশাগত বিপদ সংকেত আসে। স্ট্রাইকের পুরনো সোর্স শ্যাঙ্কার, সে দেখা করে সতর্ক করে দেয় এই কেস থেকে দূরে থাকতে। হ্যাঁ, কারণ তার মতে ভিকটিম রাইট নাকি একজন ভাড়াটে খুনি ছিল, আর যে হত্যার অর্ডার দিয়েছে সে খুবই বিপজ্জনক লোক। কিন্তু স্ট্রাইক কি শোনার পাত্র? তারা তো রাইটের প্রতিবেশীদের সাথে কথা বলে, জানতে পারে রাইটের ফ্ল্যাট থেকে একজন পুরুষ আর একজন মহিলা জিনিসপত্র নিয়ে গিয়েছিল, আর একজন প্রতিবেশী তো বলেই ফেলে রাইটের গলাটা নোলসের মতো ছিল না। তাহলে কে মৃতদেহ? রহস্যটা আরও ঘনীভূত হয় যখন ওরা দোকানের সিসিটিভি ফুটেজ দেখে। ফুটেজে দেখা যায় ক্লিনার, জিম টড, ক্রেতাদের আনাগোনা, বাক্স সরানো। আর ওই যে দোকানের কর্মচারী প্যামেলা বুলেনড্রিস্কেল, সে অ্যালার্ম সেট না করেই চলে যায়। কিন্তু সবচেয়ে বড় খটকা তো লাগে বাক্সের ওজন নিয়ে, তাই না? ঠিক। ফুটেজ দেখে স্ট্রাইকের মনে হয় ভল্টে যে বাক্সটা ঢোকানো বা বের করা হচ্ছিল সেটার ওজন, মৃতদেহ সমেত যা হওয়া উচিত তার চেয়ে কম বা বেশি লাগছে। যেন যেন মৃতদেহটা হয়তো আগেই ভল্টের ভেতরে ছিল। কি বলছো? তার মানে খুনটা যেভাবে দেখানো হচ্ছে সেভাবে হয়নি? ইস! এদিকে রবিন কিন্তু শুধু এই কেস নিয়ে ব্যস্ত নেই, এজেন্সির অন্য কাজও চলছে। আর তখনই ওর ওপর হ্যারডসে ওই অদ্ভুত আক্রমণটা হয়। হ্যাঁ হ্যাঁ, কেউ পেছন থেকে গলা টিপে ধরে হাতে একটা রাবারের গরিলা গুজে দেয়। এটা আবার আগের পাওয়া বেনামি ফোন কলের হুমকির সাথে মিলে যায়।
এ স্পষ্টতই কেউ চাইছে রবিন তদন্ত থেকে সরে দাঁড়াক। উফ, এর মধ্যেই আবার ট্যাবলয়েড সাংবাদিক কালপেপার স্ট্রাইকের বিরুদ্ধে ক্লায়েন্টদের সাথে সম্পর্ক নিয়ে একটা নোংরা আর্টিকেল ছাপে। স্ট্রাইক তো রেগে আগুন। আর রবিন তাকে সমর্থন করলেও স্ট্রাইকের এই গোপনীয়তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই আবার স্ট্রাইকের রকস্টার বাবা জনি রোকোভি ফোন করে বসেন অফিসে। মানে সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে। এরই মধ্যে আর একটা রহস্যের সুতো পাওয়া যায়, সোফিয়া মেডিনা নামে এক ছাত্রীর খুনের ঘটনা। এই কেসের সাথে অজ নামে এক অনলাইন ছদ্মবেশী জড়িত, যার বিবরণ রাইটের ফ্ল্যাটে দেখা যাওয়া সেই লোকটার সাথে মেলে। ঠিক, রবিন আবার স্যাফায়ার নিগেল নামে আরেক নিখোঁজ মেয়ের অনলাইন সূত্র ধরে অজের কার্যকলাপের সন্ধান পায়। মনে হতে থাকে দুটো কেসের মধ্যে হয়তো কোনো সংযোগ আছে। এতগুলো সুতো একসাথে, এটার প্রভাব কি স্ট্রাইক আর রবিনের সম্পর্কে পড়ছিল? অবশ্যই পড়ছিল। রোগবীর কলের পর রবিন কেমন যেন একটু দূরত্ব তৈরি করে ফেলে। একসাথে তদন্তে যাওয়ার প্ল্যান বাতিল করে, আলাদা কাজ করার প্রস্তাব দেয়। এর মধ্যে আবার বিজু ওয়াটকিন্স নামে এক মহিলা স্ট্রাইককে বাচ্চার ডিএনএ টেস্টের জন্য চাপ দিতে থাকে। আর স্ট্রাইকেই ব্যাপারটা রবিনার কাছে চেপে যায়। এখানেই তো অবিশ্বাসটা আরও বাড়ে। হ্যাঁ, যদিও পরে জানা যায় ডিএনএ টেস্টের ফলাফল নেগেটিভ ছিল, কিন্তু ততক্ষণে সম্পর্কের ফাটলটা বেশ বড় হয়ে গেছে। এদিকে রবিন আর মার্ফির সম্পর্কও তখন ভাঙনের মুখে। বাড়ি কেনা নিয়ে মতবিরোধ, মার্ফির আবার মদ্যপান শুরু করা, সব মিলিয়ে বেশ জটিল অবস্থা। তদন্ত কিন্তু এমাথাতেই না। রবিন সোফিয়ার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারে সোফিয়া বা অজ নামে এক বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে ছিল, যে তাকে একটা রুবি নেকলেসও দিয়েছিল। আর অজের চেহারার বিবরণটা রাইটের ফ্ল্যাটে দেখা লোকটার সাথে মিলে যায়। অন্যদিকে স্ট্রাইক আর রবিন আলাদাভাবে সম্ভাব্য রাইটদের মানে সেম্পেল আর পাওয়েলের পরিবারের সাথে কথা বলে। স্ট্রাইক ক্রিফে গিয়ে সেম্পেলের স্ত্রীর কাছ থেকে জানতে পারে সেম্পেলের মাথায় আঘাত ছিল, সে ফ্রি মেসোনারিতে খুব আগ্রহী ছিল আর একটা সাংকেতিক নোট রেখে গেছে, ওমনিয়া ইন নুমেরাস সিটা সুন্ত, মানে সবকিছু সংখ্যায় নিহিত, আর সাথে RL নোজ ওয়ের। আর রবিন যখন ডেসিমার ভাই ভ্যালেন্টাইন লঙ্কাস্টারের সাথে দেখা করতে যায়, সে তো খুব খারাপ ব্যবহার করে। আর এর ঠিক পরেই রবিনের উপর আবার আক্রমণ হয়। হ্যাঁ, এবার একটা ভূতা মেসনিক ড্যাগার দিয়ে। আক্রমণকারীর গায়ে ছিল সবুজ জ্যাকেট। রবিনের সন্দেহ হয় লোকটার লর্ড ব্র্যানফোর্ডের। লর্ড ব্র্যানফোর্ড, এই নামটা তো আগেও এসেছে। ডিসিআই ট্রুম্যানের সাথে তার ম্যাসনিক সংযোগের গুজব ছিল। ঠিক, এদিকে স্ট্রাইক আয়রন ব্রিজে টাইলার পাবেলের দাদির সাথে কথা বলে জানতে পারে টাইলার নিখোঁজ হওয়ার আগে সিলভার আর অনলাইনে নিজেকে বাঁচানো নিয়ে কথা বলছিল। সে ওয়েন জোন্স নামে এক বন্ধুর কথা উল্লেখ করে। এই আলাদা তদন্তগুলো নিয়ে স্ট্রাইকার রবিনের ফোনে তো তুমুল ঝগড়া হয়। ট্রুম্যান আর ব্র্যানফোর্টের বিষয়ে তদন্ত করা, ল্যান্ড রোভারের লোন, বিজুর কল, সবকিছু নিয়েই তিক্ততা বাড়ে। স্ট্রাইক আবার বিজুর ব্যাপারে মিথ্যা বলে। উফ, সম্পর্কটা একদম তলানিতে গিয়ে ঠেকলেও কেসের জট কিন্তু একটু একটু করে খুলতে থাকে। রবিন ফিওলা ফে নামে এক পর্ন তারকার মাধ্যমে জানতে পারে ডিক ডি লিওন নামে আরেকজন পর্ন অভিনেতাও নিখোঁজ, যে কিনা এক ধনী ক্লায়েন্টকে সম্ভবত ব্র্যানফোর্ডকেই ব্ল্যাকমেল করছিল। তাহলে কি ব্র্যানফোর্টই এই সবকিছুর পেছনে? আবার ম্যাসনিক সংযোগের ইঙ্গিত তো বারবার আসছে। ব্যাপারটা কি? সেটাই তো প্রশ্ন। স্ট্রাইক পুলিশ অফিসার ওয়ার্ডেলের সাথে দেখা করে জানতে পারে মার্ফিও একটা গণ্ডগোলে জড়িয়ে সাসপেন্ডেড। ওয়ার্ডেল জানায় ট্রুম্যানের ম্যাসনিক লবিংয়ের কারণেই হয়তো দেহটা তাড়াহুড়ো করে নোলসের বলে শনাক্ত করা হয়েছিল। স্ট্রাইক ব্যাপারটা বুঝতে ফ্রি ম্যাসনস হলেও যায়। ওহ, এদিকে রবিন ক্লিনার জিম টডকে ফলো করতে গিয়ে দেখে লোকটা আপস্কার্টিং করছে। ছি! পরে টডের ফ্ল্যাটে গিয়ে দেখে সে উধাও, আর কোকড়া চুল, সানগ্লাস পরা এক খোড়া লোক তার খোঁজ করছিল, সম্ভবত অজ। ঠিক, এরপর এজেন্সির আরেকটা কেস, ওই প্ল্যাগ কেসের সুবাদে স্ট্রাইকার রবিন ইপসুইচের এক কম্পাউন্ডে যায়, যেখানে কুকুর লড়াই চলছিল। সাংঘাতিক ব্যাপার। সেখানে ওদের সাবকন্ট্রাক্টর বার্কলে বিপদে পড়ে, তাকে উদ্ধার করতে হয়। আর সেই রাতে গাড়িতে ফেরার পথে ওদের মধ্যে বরফ গলে, তাই না? স্ট্রাইক ডিএনএ টেস্টের সত্যিটা বলে। রবিনও তার অ্যাক্টোপিক প্রেগন্যান্সি আর অতীতের ট্রমা নিয়ে মুখ খোলে। একটা ভঙ্গুর পুনর্মিলন ঘটে যেন। হ্যাঁ, একটা খুব ইমোশনাল মোমেন্ট ওটা। এই নতুন বোঝাপড়ার পর ওরা তদন্তে আরও গভীরে যায়। সার্ক দ্বীপে গিয়ে নিখোঁজ পর্ণ তারকা ডিক ডি লিওনকে খুঁজে বের করে। সে স্বীকার করে ব্র্যানফোর্ডকে ব্ল্যাকমেল করার জন্যই লুকিয়ে আছে।
এরই মধ্যে আবার MI5-এর হস্তক্ষেপ ঘটে। র্যালফ লরেন্স নামে এক এজেন্ট স্ট্রাইককে স্যাম্পল কেস থেকে সরে যেতে বলে। বোঝা যায় স্যাম্পলের নিখোঁজ হওয়ার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র আছে। অন্যদিকে রবিন আয়রন ব্রিজের গাড়ি দুর্ঘটনার শিকার ক্লোই গ্রিফিথসের বিষয়ে তদন্ত করে জানতে পারে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে এক মহিলার ছায়ামূর্তি ছিল। এরপরেই গ্রিন জ্যাকেট পরা অজ আবার রবিনের গাড়িতে আক্রমণ করে। আবার কিন্তু এবার রবিন পেপার স্প্রে দিয়ে তাকে প্রতিহত করে। আর তখনই কি অজের পরিচয়টা পরিষ্কার হতে শুরু করে? প্রায় গ্রিন জ্যাকেট, আয়রন ব্রিজ কানেকশন, ক্লোই গ্রিফিথসের ওই আত্মরক্ষামূলক আচরণ, পাশাপাশি রবিন টাইলার পাওয়েলের একটা ক্লু খুঁজে পায়। তার বন্ধু ওয়েম জোন্স সম্ভবত টাইলারের ছদ্মবেশ ধারণ করে আছে। আর স্ট্রাইকও টাইলারের খোঁজে গিয়ে জানতে পারে ডেভ নামে একজন বেশ মোটা লোক হঠাৎ কাজ ছেড়ে চলে গিয়েছিল। সেই কি ওয়েন জোন্স ওরফে টাইলার? ঠিক এই সময় স্ট্রাইক কাল পেপারের অপবাদ আর ব্র্যানফোর্টের হুমকির মোকাবেলা করতে অনিচ্ছা সত্ত্বেও বাবা জনি রকবির সাহায্য নেয়। রকবি সাহায্য করতে রাজিও হন। ক্লাইম্যাক্সটা তাহলে কিভাবে আসে? প্রথমে ওরা লর্ড ব্র্যানফোর্টের মুখোমুখি হয়। ব্র্যানফোর্ট হুমকি এবং ঘুষ দিয়ে কেস বন্ধ করতে চায়। স্ট্রাইক পাল্টা ডিলিয়ন আর ব্ল্যাকমেলের কথা বলে চাপ দেয়। আর এখানেই ফাঁস হয় যে ওদের নিজেদের সাব কন্ট্রাক্টর কিং কোচরেন সে আসলে ব্র্যানফোর্টের স্পাই। অবিশ্বাস্য ভাবা যায়, কিন্তু ব্র্যানফোর্ট কি খুনি? না। এরপর স্ট্রাইক ডেসিমাকে জানায় রুপার্ট জীবিত, সম্ভবত ক্লেয়ারমন্ট হোটেলে, এবং কেস বন্ধ করে দেয়। কিন্তু এটা একটা বিরাট ভুল ছিল। তাহলে আসল খুনি কে? আর ভল্টের রহস্য? ফাইনাল টুইস্টটা আসে যখন রবিন স্যাম্পেলের সেই সাংকেতিক নোটটা ডিকোড করে ফেলে। অমনিয়াইন নিউমেরেস সিতাসুন্ড, ওটা আসলে ভল্টের কম্বিনেশন। আর স্ট্রাইক সিসিটিভি ফুটেজের ওই ওজন সংক্রান্ত অসঙ্গতি মিলিয়ে বুঝতে পারে মৃতদেহ ভল্টে ঢোকানো হয়নি, ওটা আগে থেকেই ভেতরে ছিল। ক্লিনার জিম টড সম্ভবত ভল্টে ঢোকার পর খুন হয়। কিন্তু কে খুন করেছে? ঠিক সেই মুহূর্তে লন্ডনে একটা সন্ত্রাসী হামলা হয়, তদন্তে বিঘ্ন ঘটে। পরে স্ট্রাইক স্যাম্পেলের সেই আরএল অর্থাৎ রেনা লিডেলের সাথে দেখা করে। সে মানসিকভাবে বেশ অস্থিরশীল এবং ব্রিজ ও ইসলামপন্থীদের প্রতি আবিষ্ট। সে নিশ্চিত করে স্যাম্পেল তাকে কিছু একটা দিয়েছিল, কিন্তু আসল খুনি সেও নয়। তাহলে কে? সব সূত্রগুলো এক জায়গায় এসে মেশে। আয়রন ব্রিজ সংযোগ, অজ, গ্রিন জ্যাকেট, ক্লোই গ্রিফিথস, ওয়েন জোন্স। স্ট্রাইক সোজা আয়রন ব্রিজে যায়। আয়রন গ্রিফিথস অর্থাৎ ক্লোইর বাবা, সেই অজ। স্ট্রাইক তার বাড়ির বেসমেন্টে নিখোঁজ জেফায়ার নিগলকে বন্দি অবস্থায় খুঁজে পায়। কি সাংঘাতিক! তাহলে গ্রিফিথসই খুনি? হ্যাঁ, গ্রিফিথস আর তার সাগরেদদের, ওয়েন জোন্স সহ ভয়ঙ্কর মারামারির পর পুলিশ আসে। গ্রিফিথ স্বীকার করে সে ক্লিনার টড, তার নিজের মা, সোফিয়া মেডিনা এবং সম্ভবত টাইলার পাওয়েলকেও খুন করেছে, যার দেহ ইয়েমেনের এক গিরিখাতে লুকানো আছে। উদ্দেশ্য ছিল যৌন বিকৃতি, আর ম্যাসনিক চিহ্ন ব্যবহার করে সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ব্র্যানফোর্ড বা ম্যাসনরা এর সাথে জড়িত ছিল না। কি ভয়ঙ্কর! তাহলে রুপার্ট ফ্লিটউডের কি হলো? সে তো জীবিত ছিল। হ্যাঁ, রবিন তাকে খুঁজে বের করে সার্ডিনিয়ার এক হোটেলে। রুপার্ট তখন স্বীকার করে ডিএনএ টেস্টে সে জানতে পারে ভ্যালেন্টাইন লঙ্কাস্টারের বাবা ডিনো আসলে তারও বাবা, ভ্যালেন্টাইন তার সৎ ভাই। এই সত্যিটা জানার পর ভ্যালেন্টাইনই তাকে টাকা দিয়ে দেশ ছেড়ে গায়েব হয়ে যেতে বলে। ডেসিমা যে গল্পটা বলেছিল তা আংশিক সত্যি ছিল আর কি। যাক, সব রহস্যের সমাধান হলো তাহলে। কিন্তু স্ট্রাইকার রবিনের কি হলো? সেখানেই কাহিনীর সবচেয়ে বড় মোচড়টা। কেসের সমস্ত ঝড়ঝাপটা শেষে অফিসের সিঁড়িতে দাঁড়িয়ে স্ট্রাইক রবিনকে বলে, আমি তোমাকে ভালোবাসি। ওহ, আর রবিন, সে কি বলল? রবিন কোনো উত্তর দেয় না, চুপচাপ চলে যায়। স্ট্রাইক একেবারে ভেঙে পড়ে। আর বইটা এখানেই শেষ হয়, একটা চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে। সত্যি একটা রোলার কোস্টার রাইড ছিল এই কেসটা। একদিকে যেমন খুনের রহস্য ভেদ হলো, অন্যদিকে স্ট্রাইক আর রবিনের সম্পর্কটা এমন একটা কঠিন মোড়ে এসে দাঁড়ালো। একদম। স্ট্রাইকের স্বীকারোক্তিটা কি বড্ড দেরিতে এলো? রবিন কি তার পুরনো কষ্টগুলো ভুলতে পারবে, নাকি মার্ফির সাথেই ভবিষ্যৎ দেখবে? এই প্রশ্নগুলোই আসলে শ্রোতাদের জন্য ভাবার ঘোরাক রেখে যায়। ওদের সম্পর্কের ভবিষ্যৎ কি, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য।